কোট আনকোট আপনি নিজে অনেকবার এই দলটির সমালোচনা করেছি। হ্যাঁ, অনেক 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 শব্দ বলছেন, যে শব্দগুলো আমি আসলে টেলিভিশনে বলতে চাই না। এখন হঠাৎ করে তো তারা মানে they didn't change their position। না আমি এখানেই বলছি খালেদ ভাই, এখানে আমরা বলছি তারা তাদের পজিশনটা লিখিত আকারে পরিবর্তন করেছে। আমরা দেখেছি যে একটা ওয়াজের অনুষ্ঠানে আপনি দাঁড়িয়ে যে কথাগুলি আপনি বলেছেন, আপনার কি এখন নিজের কথাগুলি নিজের গায়ের উপর লাগছে কিনা, সেই অর্থে আমি বলতেছিলাম যে আপনার যখন মিলতেছে না। কি বলেছি ওয়াজে? আমি না ওয়াজে না, আপনি ওয়াজের কথা আমি বলতেছি যে ওয়াজের ওখানেও আপনার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হয়েছে, সেইখানেও আপনি এক ধরনের কথা বলছেন। না সেই ওয়াজের প্রতিবাদ যারা করেছে তাদের বিরুদ্ধে তো আমরা বলেছি, যারা মিথ্যা ওয়াজ করে, যারা ভুল কোরআন শরীফ বলে, তারা তো জামাত না, তাদের বিরুদ্ধে আমি বলেছি। আর জামাতের বিরুদ্ধে যখন আপনি বলছেন অসংখ্যবার, আমি নিজে দেখেছি যে অনুষ্ঠানে মানে রঞ্জন ভাই, আমরা তো আসলে আপনাকে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং আপনি খুব সুন্দর বলেন, কিন্তু আপনি যেই জামায়াত বা জামায়াতের সম্ভাবনা নিয়ে যে আসতো তার বিরুদ্ধে আপনি খুব রাগ হয়ে যেতেন, বকাঝকা করতেন, ধমক দিতেন। অবশ্যই করতাম, আপনার সামনে আপনার অনুষ্ঠানে করেছি। জি করেছেন, আপনার অনুষ্ঠানে করেছি। জি আমি অনেক সময়, কিন্তু সেই জায়গা থেকে তারা কেন এখন আমাকে বকাঝকা করে বলেন? কারা না আপনাকে বকাঝকা করারটা ব্যাপারটা এরকম, আপনি নিজেকে কেমনে মানে এই ব্যাপারটাতে কনভিন্স করলেন, সেটাই আমি জানতে চাই। তাহলে আমাকে বলতে দেন, কথাটা শেষ করতে দেন। জি যদি একটু সংক্ষেপে বলতেন ভাই। হ্যাঁ, তা আমি সেখানে কি বলেছি? আমি যখন তারেক রহমান সাহেব বললেন যে জামাত ইসলাম লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, তখনই হত্যা করেছে যখন শুনলাম, তখন আমি এর পরের দিনই আমি কলকাতায় একজন সাংবাদিকের সঙ্গে আমি একটা ইন্টারভিউ দিলাম। 16 ডিসেম্বরের উপলক্ষে আমার কাছ থেকে একটা ইন্টারভিউ নিল তারা। ওখানে আরেকজন ব্রিগেডিয়ার সাহেবকে ইন্টারভিউ নিল। সেখানে আমরা জানতে পারলাম, উনি বললো যে তৎকালীন জামাত ইসলামী একটা ছোট্ট দল ছিল, তারা কোনো রাজাকার আলবদরে ছিল না, আল সামচ ছিল না। ব্রিগেডিয়ার সাহেবের বক্তব্য, এটা পিকে গাঙ্গুলি এক ব্রিগেডিয়ার সাহেব বললেন। এবং তারা বলে 29,000 রাজাকার আলবদর আল সামস তাদেরকে সারেন্ডার করেছে, যে 94,000 ভারতীয় পাকিস্তানি বাহিনী সারেন্ডার করেছিল, তার মধ্যে 29,000 ছিল রাজাকার আলবদর আলসাম। তাদের মধ্যে জামাতের কোনো লোক ছিল না, তারা সারেন্ডার করে নাই, তারা এখানে ছিল। অর্থাৎ তারা বলতে সার্টিফাই করেছে যুদ্ধ অপরাধের সঙ্গে তারা জড়িত না। তাহলে আমরা যে ইতিহাসে জেনে আসতেছিলাম, সেই ইতিহাসটা আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা তো জামাতের বিরুদ্ধে যুদ্ধ করি নাই। আমরা যে ইতিহাসে জেনে আসছিলাম, আমি সেটা প্রতিবাদ করেছি। সেটা প্রতিবাদ করার পরে জামাতে প্রতিবাদ করার পরে আমি জামাতের সঙ্গে যোগাযোগ করি নাই, জামাত দেখা হইলো, কথা হইলো 21শে নভেম্বর আমাদের এই আর্ম ফোর্সের ডেতে জামাতের আমিরের সঙ্গে আমার প্রথম দেখা হলো, কথা বললাম। উনাকে বাই দ্য ওয়ে বললাম যে সমস্ত জিনিসগুলো হচ্ছে, আপনারা প্রতিবাদ করেন না কেন? উনি আমাকে 4 দাওয়াত দিলেন। সে 4 দাওয়াত হইতে হইতে এটা আসার ধরলো 12ই ডিসেম্বর। 12 ডিসেম্বর বিকাল বেলা আমার 4 দাওয়াত ছিল, যেতে পারি নাই, কারণ সেদিন হাদি মারা গেল। হাদি মারা যাওয়ার জন্য অনুষ্ঠানটা পোস্টপোন হলো। 13 তারিখে তিনি আমাকে আবার দাওয়াত দিলেন। 13 তারিখ সকালে 9টার সময় গেলাম। 12 তারিখে মনে হয় না হাদি মারা গেছে, হাদি গুলিটা খাইছিল সে সময়, হাদি মানে মৃত্যুটা। আচ্ছা ঠিক আছে, ওকে ব্যাকরণটা সঠিক হলো, ঠিক আছে। হ্যাঁ, হাদিকে গুলি করা হয়েছিল, সেই হাদি গুলি করার কারণে সেই অনুষ্ঠানটা আমরা যেতে পারি নাই। পরের দিন 13 তারিখে সকাল 9টায় উনি আমাকে আবার 4 দাওয়াত দিলেন, আমি গেলাম। সেখানে কথা বলার পরে উনি আমাকে বললেন যে তাহলে কি আপনি প্রতিবাদ করেন? আমি বললাম আমি প্রতিবাদ করবো কি করে, আমি তো আপনাদের কেউ না, তাই আপনি কি দলে যোগদান করতে চান? তাই বললাম আপনার দলে তো রোপণ না হলে যোগদান করা যায় না। উনি বললেন না, সহযোগী যোগদান করা যায়। তাই বললাম আমি যদি আপনি নেন, আমি তো রাজি আছি, আমি যোগদান করতে রাজি আছি। তাই আমরা যোগদান করলাম। যোগদান করার পরে গঠনতন্ত্রে দেখলাম যে জামাত বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে। জামাত বলছে বাংলাদেশ একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে এবং জাতি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই জাতি রাষ্ট্র হিসাবে পড়েছে বলে তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে। তাহলে বাংলাদেশে যে বর্তমান প্রজন্ম, জামাতের যে বর্তমান প্রজন্ম, বর্তমান আমির সাহেবের বয়স মাত্র 59 বছর, অর্থাৎ উনার বয়সও 13 বছর 14 বছর বয়স ছিল 71 যুদ্ধের সময়। কারণ কিন্তু যুদ্ধপরাধী না, 66 বছর 66 বছর যুদ্ধপরাধী না। এবং এই যে আজকে যে জামাতের লক্ষ লক্ষ নেতা কর্মী গঠিত হয়েছে, তাদের বয়স বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে হয়েছে, 55 বছর হচ্ছে। আমার মনে যে রঞ্জন ভাই, আপনি মনে হইলো আপনি জামায়াতকে মনে করেন যে বাংলাদেশ স্বাধীনতায় বিশ্বাস করে, বা আপনি গণতন্ত্রে দেখেছেন জামায়াতের অবস্থানও আপনি এটা পরিষ্কার করেছেন, আপনাকে ধন্যবাদ। আমি একটা বিষয় আপনার কাছে একটু আসি, আমি একটু বলি। ধরেন ধর্মতত্ত্বের দিকগুলি
আপনি নানা দিক থেকে দেখতে পারবেন আর কি, কিছু মৌলিক কাঠামোগত জায়গাগুলি ঠিক করে। আমি যেটা সিমেন্টিক্সের কথা বলতেছিলাম, শব্দগত অর্থের দিক দিয়ে আপনি নানা কাঠামোর দিকে দেখতে পারবেন। কিন্তু মাওলানা আবুল আলা মওদুদীর, যিনি জামায়াতে ইসলামের মতাদর্শগত জায়গাগুলি যাকে অনুসরণ করা হয়, উনার স্পষ্ট কিছু লেখা, স্পষ্ট কিছু ব্যাখ্যা, স্পষ্ট কিছু দিক নির্দেশনা দিয়েই জামাত ইসলামী শুধু বাংলাদেশের দল না, কিন্তু জামাত ইসলামী পাকিস্তানের দল, জামাত ইসলামী কিন্তু ইন্ডিয়াতেও। তো এই যে এই মতাদর্শগত জায়গায় উনি যেভাবে ইসলামকে দেখছেন, বেশিরভাগ, আমি যদি বলি আমাদের এই অঞ্চলের বেশিরভাগ মুরব্বীরা, বেশিরভাগ আলেমরা উনার দেখা ইসলামে কিন্তু সন্তুষ্ট হচ্ছেন না। আমি যদি সমস্যা শব্দটা নাও বলি, সন্তুষ্ট হচ্ছেন না, সংকট দেখতে পাচ্ছেন, মানে সমস্যা না বলে আমি সংকট বলি, বরং সংকট দেখতে পাচ্ছেন। এই যে এই সংকট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জামায়াতে ইসলামী ওই ব্যাপারে সতর্ক। উনারা কিন্তু গত 15, আমি যেরকম বলতেছিলাম, গত 15-20 বছর ধরে উনারা কিন্তু মওদুদী সাহেবের দেখানো পথে বা ওই আদর্শে নিজেদের সামনে আনতে চান না। কিন্তু আমরা কি করে বিশ্বাস করব যে উনারা যখন আরো ক্ষমতাবান হবেন, আপনারা যখন আরো ক্ষমতাবান হবেন, আপনারা ওই জায়গায় যাবেন না? এটা আমরা কেমনে বিশ্বাস করব? ভেরি গুড, ভেরি গুড। আপনার এই প্রশ্নের জবাবটাই আপনি প্রশ্ন যথাযথ করেছেন। কিন্তু এখানে কিন্তু জামাতের একটা বিবর্তন হয়েছে। জামাত কিন্তু আব্দুল আলা মওদুদীর থেকে একটা বিবর্তন হয়েছে। 1980 সনে বাংলাদেশ জামাত ইসলামী হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশে জামাত ইসলামী না। আমার ভাই কিন্তু এখনো বাংলাদেশের উলামায়ে ইসলাম, কিন্তু জামাত কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম হয়েছে। এবং এখানে আমি যেটা পড়ে শোনাচ্ছিলাম, আপনার যে প্রশ্নের যে সন্দেহটা, তারা কি বলছে, যেহেতু ইহকালই মানব জীবনের শেষ নয়, এটা তো আমরা সবাই বিশ্বাস করি, ইহকালে মানব জীবন শেষ নয়, বড় মৃত্যুর পরও রহিয়াছে মানুষের জন্য এক অনন্ত জীবন, যেখানে মানুষকে তাহার পার্থিব জীবনের ভালো ও মন্দ ও কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাবে দিতে হইবে এবং বিচারের পর জান্নাত অথবা জাহান্নাম রূপে ইহার যথাযথ ফলাফল ভোগ করিতে হইবে। এখানে জামাত তো কোনো মওদুদীবাদ নিয়ে আসে নাই। না 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 যে গঠন না, রঞ্জন ভাই, রঞ্জন ভাই, আমি আমি আপনার সমস্যাটা বলি। এইটা বাংলাদেশের জামায়াতে ইসলামীর একটা ইনহেরেন্ট সমস্যা। ধরেন জামায়াতে ইসলামী মওদুদীবাদ থেকে বাইরে হয়ে আসছে, আমি যদি এরকম মওদুদীবাদ নাও বলতে চাই, কারণ তিনিও একজন সম্মানিত লোক, তিনি ওই জায়গা থেকে যে বাইরে আসছে, জামাত এটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে কখনো বলবে না, কিন্তু আমি বুঝতেছি যে ওনারা বাইরে আসছে, উনারা ওনাকে ফলো করতেছে না। আমি যেহেতু এগুলি ফলো করি, আমি বুঝতেছি যে জামায়াত একইভাবে 1971, আপনি বললেন বাংলাদেশ স্বাধীনতা স্বীকার করে, জামাত একইভাবে 1971 সালের ইয়ের জন্য প্রকাশ্যে কোনোদিন ক্ষমা চাইবে না। উনাদের যে আমির, উনি আমার অনুষ্ঠানে আইসা বলবেন যে হ্যাঁ আমি 47 থেকে 24 সাল পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছুর জন্য ক্ষমা চাই, কিন্তু স্পেসিফিক করে বলবেন না। কিন্তু আমি যখন উনাদের নায়েবে আমির জনাব আবু তাহেরকে ইন্টারভিউ করছি আওয়ামী লীগের আমলে, উনি কিন্তু তিনি বলছেন যে আমার মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক আছে, আমার মুক্তিযুদ্ধের পরিবারের মধ্যে অনেকে আছে, এগুলি বলে। প্রকাশ্যে যে একটা বলা, ক্ষমা চাওয়া এবং নিজেদের অবস্থান পরিষ্কার করা, এইটা তারা কখনো করে না। তার জন্য আমি কোট আনকোট পরিষ্কার ভাবে বলেছে যে তারা এখন থেকে এই গঠনতন্ত্র অনুযায়ী দল চালাবে না। আপনি গণতন্ত্রের মধ্যে একটা লাইন দেখান, যে লাইনটার মধ্যে উনারা বলতেছেন যে আমরা আবুল আলা মওদুদী সাহেব, যিনি আমাদের প্রতিষ্ঠাতাদের একজন, তার নির্দেশিত পথ এখন থেকে আমরা অনুসরণ করব না। এখানে পুরা বইটাতে তো এই পুরা বইটাতে পুরা এই গঠনতন্ত্রে আবুল আলা মওদুদীর নামটিও নাই। এটাই তো প্রবলেম। নামটা নিলে অসুবিধা কি? নামটা নিলে অসুবিধা কি? মেজর রঞ্জন, নামটা নিলে কি অসুবিধা? নামটা নিলে কি অসুবিধা? চেঞ্জ হয় না। আপনি যে কোনো জিনিসে নেগেটিভ জিনিসটা তো নয়, আমি আপনার চশমাটি সুন্দর এটা বলাটাই ভদ্রতা, কিন্তু আপনার চশমাটির ফ্রেমটা ভাঙ্গা এটা তো কেউ বলে না। ওকে, আমার মনে হয় তারা একটা গঠনতন্ত্র দিয়েছে, আমার মনে হয় গঠনতন্ত্র বিশ্বাস করবেন না। আমার মনে হয় যে জামাতকে দেখতে পাচ্ছেন না, দেখতে পান না, বা জামাতেরকে মনে করতেছেন যে আপনি পছন্দ করতেছেন না, সেই জন্য তারা তো লিখিত কমিটমেন্ট দিয়েছে এবং তারা বহুবার, আমার মনে হয় যে আপনার যুক্তিটা, আমার মনে হয় যে রঞ্জন একটা শক্ত যুক্তি দিয়েছে। বলে আসছেন খালেদ ভাই, লন্ডনে বলে আসছেন যে আমি কতবার ক্ষমা চাবো, আমি তো অনেকবার ক্ষমা চেয়েছি। উনি তো গত লন্ডনে বলে আসছেন। আমি কতবার ক্ষমা চাবো, এর আগেও আমরা ক্ষমা চেয়েছি, এগুলি হচ্ছে একরকম শব্দ। আবার 16 ডিসেম্বরকে জামায়াতে ইসলামী কিভাবে ডিল করবে, 26শে মার্চকে কিভাবে ডিল করবে, সেটা কিন্তু আবার আরেক রকমের
মানে প্র্যাকটিস আমরা কিন্তু আপনি আমরা তো 16 আসলে মুখের ডিসেম্বর কথা না শুধু দেখছেন তবে কত তবে বড় তবে 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 জনাব আখতারুজ্জামান রঞ্জন জি এবারে এবারে 16ই ডিসেম্বরে জামাত যে র্যালিটা করেছে, মুক্তিযুদ্ধের পক্ষে র্যালিটা করেছে, এত বড় র্যালি তো অন্য কেউ করে না এবছর। ওকে এই বছর 16ই ডিসেম্বরে যে জামাত যে র্যালিটা করেছে মুক্তিযুদ্ধের, তারপরে যদি তাদেরকে না হয়, তাদেরকে ফাঁসি দিয়েছেন, তাদের লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারপরে যদি তাদের পাপ মোচন না হয়, ওকে বাপ দাদা না। আপনি যদি খালেদ ভাই, আমি তিনটা পয়েন্ট আপনাকে একটু পরিষ্কার করতে চাই। জি প্রথমে তো একটি পয়েন্ট হলো, যেই দোষের জন্য আমি ফাঁসি হয়েছে, আমি মৃত্যুদণ্ড হয়েছে, সেইটার জন্য আপনি বারবার আমাকে ইনসিস্ট করছেন ক্ষমা চাইতে, তাহলে আমার ফাঁসি ফিরিয়ে দেন। না আমি তো ইনসিস্ট করি না। না রঞ্জন ভাই, আমি আপনাকে তাহলে- বুঝাই, আমি কিন্তু ইনসিস্ট করি না। আপনারা ক্ষমা না চান, ক্ষমা না চাই রাজনীতি করেন, ক্ষমা না চাই বাংলাদেশে না, ক্ষমতা আসেন, ক্ষমা আমার না, কোনো প্রবলেম না, নাই। তারপরেও কিন্তু তো আপনারা মুখে যে বলেন আপনারা ক্ষমা চাইছেন, ইজ ইট ট্রু? না, মুখে বলে আপনারা যখন বারবার বলেন ক্ষমা চান, আমি বলি না, ক্ষমা চান, আমি বলি না। বলা আপনারা হয়েছে। আমার এই আপনারা থেকে বাদ দেন, আপনারা ক্ষমা চায়েন না। আপনারা 71 সালেও ঠিক কাজ করছেন, এখনো ঠিক কাজই করতেছেন, আমার কোনো প্রবলেম নাই। ইটস না, ইউর আমরা তো পলিটিক্স সেটা ভাই, বলি নাই। ইটস আমরা ইউর পলিটিক্স বলেছি, ভাই। না আপনি ঠিক কাজ করছেন, 71 সালেও না, ঠিক না। করছেন, 47 সালেও ঠিক করছেন, এখনো ঠিক করতেছেন, আমার কোনো অসুবিধা নাই তো, আই এম গুড। না আপনার এটা তো আপনার বক্তব্য, আমরা তো সেটা বলি নাই, আমরা তো সেটা বলি নাই। জি আপনারা কি বলছেন সেটা একটু বলেন তো শুনি। আমরা 71 সনে যে অপবাদ আপনারা দিয়েছেন, সেই অপবাদের জন্য আমাদের ফাঁসি হয়েছে। ফাঁসি হওয়ার পরে আপনি আমাকে বারবার ক্ষমা চাচ্ছেন, এবং আমার আমির সাহেব বলেছেন ক্ষমা আর কতবার চাইবো। ওকে, উনি তো ক্ষমা মানে চেয়েছেন। এখানে কিন্তু দুইটা এখন বক্তব্য আপনি আপনার দিতেছেন, খেয়াল করেন আপনার বুদ্ধি আমার চেয়ে বেশি। দুইটা বক্তব্য আপনি দিতেছেন, একবার বলতেছেন অপবাদ, আবার বলতেছেন ক্ষমা চাইছে। এটা যদি অপবাদই হবে আপনি ক্ষমা চাবেন কেন? সেজন্য বলছি অপবাদ হইলে আর ক্ষমা চাইতেছেন কেন? আপনাদেরকে সন্তুষ্টি করার জন্য আমরা যেহেতু বলছি যে আমরা যে কোনো মানুষের কাছে যদি আপনি মনে করেন, ইনসিস্ট করেন যে না তারপরে আপনার ভুল হয়েছে, আমরা বলছি। কিন্তু বিষয়টা হলো, আমি যে কথাটা বলার চেষ্টা করছি আপনাকে, এখানে ক্ষমাটা নিয়ে ইনসিস্ট করে আপনি বারবার, আমরা যদি এখন বলি ক্ষমা চাই না, এটাকে আপনি খারাপ ভাবে নেবেন, আবার ক্ষমা চাইছি এটাও খারাপ ভাবে নিচ্ছেন। অর্থাৎ কোন বক্তব্যটাকে আপনারা ইতিবাচক ভাবে নিচ্ছেন না। দ্বিতীয়ত বলে ইসলামিক, আমি মুসলমান, আমি জন্মগতভাবে মুসলমান, বিশ্বাস করি মুসলমান, আমার আকীদা মুসলমান, আমার ইমাম সাহেব, আমার আলেম সাহেব কি বললো এটাতে কিছু আসে যায় না। ইসলাম আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক, আমি যে শাসন ব্যবস্থা চালাবো এটি ইসলামী শাসন ব্যবস্থা। আমার মনে হয় যে মেজর রঞ্জন আপনি যেটা চালাবেন সেটা ইসলামী শাসন ব্যবস্থা, এটা একটু গাজোয়ারি কথা হচ্ছে ভাই, মনে না করতে পারেন, একটু গাজোয়ারি কথা হচ্ছে। না গাজোয়ারি না। এখন যদি মানুষ মানে, আমাকে খালেদ মহিউদ্দিন ভোট দিল না, কিন্তু আমি আরো 10 জনে ভোট পায় মরলাম, তার আরো 15 জন আপনার বিপক্ষে দাঁড়ালো, আপনাকে 10 জন ভোট দিল, আরো 15 জন আপনার বিপক্ষে দাঁড়ালো। আমি যদি 15 বিপক্ষে দাঁড়ানোর পরে ফেল করবো, আমি যদি 15 জাস্ট আপনি যদি মেজরিটি নিয়ে যদি আপনি পাস করে আসেন, তাহলে আপনি যেটা বলবেন সেটাই ইসলাম। তাহলে আমি খালেদ মহিউদ্দিন কথা শুনবো কেন? রঞ্জন ভাই, আপনি যদি মেজরিটি নিয়ে পাস করে আসেন, তাহলে আপনি যা বলবেন সেটাই ইসলাম। এই ভয় তো আফিদি ভাই পাচ্ছে, সেই ভয় তো আফিদি ভাই পাচ্ছে। পৃথিবীর সব লোক বললেও ভুল বললে এটা ইসলাম হবে না ভাই। আমি তো সেটাই করব, যেটা আমার জনগণ চাইবে, আমি সেটাই করব। খালেদ মহিউদ্দিন কি চাইবে, আফিদি সাহেব কি চাইবে, এটা তো বিবেচ্য বিষয় না। রাইট, আমার বিষয় হলো যারা জনগণ কি চাইবে। আমি জনগণের স্বপ্ন, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের আকীদা, জনগণের ইমাম বাস্তবায়িত করব। আমি মুসলমান, কাজে আমি ইসলাম ধর্মটা তো আমি আর আফিদি সাহেবের মতো করে পালন করব না, মানে আমি তো খালেদ মহিউদ্দিনের মতো করে আমি ইসলাম, যে বেশি ভোট পাবে তার মতো করে আপনি ইসলাম করবেন, যে বেশি ভোট পাবে তার মতো করে আপনি ইসলাম করবেন। আমার প্রবলেম নাই, কিন্তু রঞ্জন ভাই একটু পরিষ্কার করবেন। আমি পালন করব আমার কোরআন এবং সুন্নাহ মোতাবেক। এইবার আপনি এটা ঠিক কথা বলছেন, রাইট কোরআন এবং আমি আপনার মতো করে, আমি তো আপনার মতো করে, কিন্তু আমার করার অধিকারটা এস্টাবলিশড হবে, আপনার করার অধিকারটা এস্টাবলিশড হবে, রাইট, এস্টাবলিশড হবে। এই কথা বলছি। তৃতীয়ত আমি যেটা বলছি, আজকে রাজনীতির কারণে আমরা বিভিন্ন মেরুকরণ হতে পারি, বিভিন্ন দলে যেতে পারি, সেখানে ইসলামকে দায়ী করা, ইসলামকে টেনে আনা, এটা মনে হয় আমি ইসলামের প্রতি অবমাননা করতেছি, আমার ধর্মের প্রতি আমি অবমাননা করতেছি। আমি রাজনীতি করতে পারি, আমার অপরাধ ক্ষমা করবেন, কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনাদেরকে যেইটা নিয়েই প্রশ্ন করা হয়, যদি মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হয় আপনি বলেন 54 বছর আগের জিনিসটা আনো কেন, যদি ইসলাম নিয়ে প্রশ্ন করা হয় তাহলে আপনি বলেন যে রাজনীতির মধ্যে ইসলাম ঢুকাও কেন। মানে আপনাদের কি নিয়ে প্রশ্ন করবো আমরা আপনাকে কিন্তু কি নিয়ে প্রশ্ন করবো, আপনি শিখাই দেন যে এইটা নিয়ে প্রশ্ন করবো। জামাত ইসলামে তো প্রশ্নই করা যায় না, আপনি আমাকে শিখাই দেন। আমি আপনার কাছে আসবো, আপনি আমাকে একটু শিখাই দেন রঞ্জন ভাই, জামাত ইসলামকে কি নিয়ে প্রশ্ন করবো।
খালেদ ভাই, আমি আপনাকে আমাকে যেই প্রশ্ন করবেন, আমি যেই প্রশ্ন আপনি করবেন, আমি সেই প্রশ্নের উত্তর দিব। জি আপনি সেখানে 10-এর থেকে আমাকে 0 দিয়েন, কিন্তু আপনি আমাকে আপনার উত্তরটা দিতে বলেন না। না, আমার উত্তর আমার আপনার আমার তো মন উত্তরই মতো- নাই, আমার তো প্রশ্নটা আছে, আমি জানি না হ্যাঁ। উত্তর। কাজে আপনি আমাকে যেই প্রশ্নই করবেন, আমি সেই প্রশ্নের উত্তর আপনি দিব। আমাকে প্রশ্নটা শিখাই দেন, প্রশ্নটা শিখাই দেন। নম্বর আপনি না, নম্বর আপনি ইসলাম নিয়ে কথা বললো, জামাত ইসলামের না, না। সমস্যা, মুক্তিযুদ্ধ নিয়ে কথা আমি বললো তো বলি সমস্যা। নাই, আমি তো বলি না ইসলামের সমস্যা। আমি বলেছি যে আপনার যদি আজকে রাজনীতির মাঠে ইসলামকে নিয়ে এসে যদি ইসলামের কথা বলি, তাহলে আমি যদি ইসলামকে নিয়ে বিতর্ক করতে যাই, তখন আবার বলবেন আমি ইসলাম নিয়ে বিতর্ক করতেছি। কারণ আপনি কিন্তু দলটার আপনি যে মধ্যে ইসলামে যেমন আফিন্দি সাহেব তো পরিষ্কার করলেন বিএনপির সাথে উনার প্রবলেম নাই, কারণ বিএনপি বলতেছে না যে উনার ইসলামিক রাজনীতি করে। জামায়াতে ইসলামী কে বলছে আফিন্দি সাহেব বলছেন বিএনপি আফিন্দি সাহেব বলছে, এটা তো ফাইনাল না। আফিন্দি সাহেবের বক্তব্যটা আমি তো বিএনপি করে আসছি, আফিন্দি সাহেবের চেয়ে বেশি তো বিএনপি কে আমি চিনি এবং জানি। রাইট। আমরা তো বিএনপি, আমরা তো সবসময় বিএনপি বলে আসতেছি আমরা ইসলামের ধারক বাহক, আমরা দেশে বিসমিল্লাহির রহমানির রহিম আনছি, আমরা এই দেশে আমরা ইসলাম শাসন করছি। আচ্ছা মাওলানা আফিন্দি 1 মিনিট সময় দেন, মেজর রঞ্জন শেষ করুন, তারপর আপনি বলবেন। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, মাওলানা আফিন্দি, ধর্মীয় মূল্যবোধে ইসলামী মাওলানা আফিন্দি, আমার মনে হয় যে আমরা সবাই কথা বললে আমরা শুনতে পারবো না। মেজর রঞ্জন শেষ করুক 1 মিনিটে, তারপর আপনি বলবেন। জি, জি, সেখানে জি। আমি বলছি যে আপনি আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করেন, প্রশ্নের উত্তরে আপনি আমাকে 0 দেন, কিন্তু সেই উত্তরটাকে আবার বিতর্কের মধ্যে নিয়ে যায় না। ওকে, উত্তরটা আবার বিতর্কের মধ্যে নিয়ে যান না। মানে প্রশ্ন জিরো দিব, উত্তরটা বিতর্কে নিব না, তাই তো? আমি বলছি মওদুদিবাদ আমার মধ্যে নাই। আমি আমার গঠনতন্ত্র দিয়ে বলছি মওদুদিবাদে মওদুদিবাদ শব্দটা আমার মধ্যে নাই। তারপরে আপনি বলছেন আমি মওদুদিবাদে ফিরে যাব কিনা? না 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 না, আপনারা তো আমরা মেজর রঞ্জন আমাদের কি সমস্যা আমি একটু বলি। এইবার একটু জনাব আফিন্দিকে একটু কথা বলতে দেন। আমি খালি সমস্যাটা বলি, আফিন্দি সাহেব, আমি খালি সমস্যাটা বলি, আমার সমস্যাটা বলি। রঞ্জন ভাই আমাকে একটা কথা বলতে দেন, একটা কথা বলতে দেন। আপনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলি যদি জামায়াতের আমির মহোদয় বলতেন, তাইলে তো আমরা বুঝতাম যে আমরা রাজনীতির মধ্যে আমরা জনাব আবুল আলাহ মওদুদীকে অনুসরণ করতেছি না। আমি এই কথাটা অনুপস্থিত দেখতে পাচ্ছি। এটা আপনি বলতেছেন, সেই কথাটা আমি আমির সাহেবের কাছে অনুপস্থিত দেখতে পাচ্ছি। আপনার কথা কি আমি নিব? 2 মিনিট পরে আবার শুনবো যে জামায়াত বলবে যে এটা ওনার নিজস্ব বক্তব্য। না, এই কথাটা বলার জন্য তো জামাতের আমির গঠনতন্ত্র বানিয়ে আমাদের ঘরে ঘরে পাঠিয়ে দিচ্ছে।